ভাইরে ভাই, এক সময়ের ভাই কিভাবে যে শ্বশুরে পরিণত হয় তা আমরা এই ভাগাভাগি বাইদ্যা পরিবার বা বলতে পারেন যে বাপ্পি লুচ্ছা এদের কাছ থেকে, বা ওই যে বাপ্পি লুচ্ছা তারপরে গিয়ে আবার বটকা জাম্বু এদের কাছ থেকে আমরা আসলে শিখতে পারছি না। যেই ব্যাটারে একদিন ধরেন যে ভাই ডাকলেন, সেই ব্যাটারে কয়দিন পরে আব্বা ডাকতে লজ্জা লাগে না? আসলে লজ্জা শরম তো তারই থাকে যার লজ্জা শরম থাকে। এখন লজ্জা শরম তারই নাই যার লজ্জা শরমই নেই, বুঝতে পারছেন? তো তেমনিতেই ওদের আশেপাশের কিছু মানুষও আছে, এদেরও তেমন লজ্জা শরম নাই। ওইদিকে লবি সাবানা কইতে এমন কথা মাঝে মাঝে দুই একটা কথা বাইর করে, যেই কথাগুলো আসলে খুব ব্যয়বহুল বলতে মানে খুব মানে রাখে সেই কথাগুলার। তো সেই কথাগুলো কি আমি আপনাদের সাথে আজকে একটু বিস্তারিত আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে বলি একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। তো ইউটিউবে কিছু ওই যে চালাচালিও হইতেছে, তো তার মধ্যে থেকে আমার এখানে একটা কমেন্ট আসছে, সেই কমেন্টটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপুটা লিখছে যে, আপু ঘটনার মূল তো ঘুরে গেল, হাশেম আকন্দকে বাদ দিয়ে এখন তাহের আকন্দ তানজিলার বাপ হয়ে গেল কেমনে? আমার মনে হয় তানু মণ্ডলকে জারজ বলার হাত থেকে বাঁচানোর জন্য বাপ বদলে দিল। আর এই কমেন্টটা লিখছে ইসমাতারা আপু। আমাকে এই রিলেটেড যেই কমেন্ট সেগুলো আরও 2 দিন আগে থেকে বহু করা হয়েছে। তারপরে গিয়ে আমার ফেসবুকে পর্যন্ত গিয়ে মানে আমার পেজে যারা অ্যাক্টিভ আছে বা পেজে যারা মানে সংযুক্ত আছে বলতে পারেন বা যারা জানি, তো সেইখানেও কিছু মানুষ এরকম ধরনের কমেন্ট বলতে পারেন আমার কাছে পাঠাইছে। তারপরে আবার গিয়ে আরও অনেক কিচ্ছা কাহিনী। তো আমি সচরাচর সব কমেন্টগুলো একদম লাথি মেরা ডিলিট করে দিছি। আর সেই সাথে যারা একদম জোর দিয়ে দাবি করতেছিল যে এটা নিয়ে কিছু বলেন তাদেরকে ডাইরেক্ট কথা আমি ব্যান করে দিছি, কারণ তাদের কুরকুরানি বেশি। সুতরাং আমার লাইফে আমি কুরকুরানি আলা মানুষ বেশি রাখি না, এর জন্য আমি লাথি মেরা ডিলিট করে দিছি এদেরকে। যাই হোক, আপু এই কমেন্টটা করছে, এই কমেন্টটাতে কিছু প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টগুলোকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে কার কি খারাপ লাগবে না লাগবে আমি জানি না, আমার মতামত আমি প্রকাশ করব। আমি কারো বিরুদ্ধে গিয়েও বলবো না, কারো নিয়ে মানে নাম নিয়েও আমি কোনো কথা বলবো না, বা কেউ কারো নাম নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের মতবাদ যাইতে পারেন, আমার এখানে কোনো সমস্যা নেই। তো আমি আগে আমার যে কথাগুলো সেগুলো আগে শেয়ার করি, তারপরে এই আপুটা মানে ইসমাতার আপু যেই কমেন্টটা করছে সেই কমেন্টের আমি উত্তর দিব। তো এখন ঘটনা হইতেছে যে আমি প্রথমে যে বললাম যে মানে ভাইয়ের কীভাবে বাপ হইল। তানজিলার বিয়ের আগে তানজিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদিও পুরাতন ঘটনা, আর এই পুরাতন ঘটনাগুলা অনেক দিন আগেই আমি বইলা ফেলছি। আমার নতুন করে যে বলতে হবে এটা আমি ভাবি নাই। আর যেহেতু বলতে হইতেছে, সমস্যা কি, ডলার তো পাবই, আমি তো আর ফ্রি কাজ করি না, ডলারের জন্যই কাজ করি। এখন বর্তমানে যাদের একটা চ্যানেল আছে তারা ডলারের জন্যই কাজ করে। আর মানে যাদের চ্যানেল আছে তারা যারা মানে টাকা ইনকাম করতে পারে না, তারা হয়তো অন্যান্য অনেক কথাই বলে যে আমি করি না, এই করি না, সেই করি না। শোনেন, একটা কথা বলি, আপনি যদি আপনার সামনে যদি স্বর্ণ পড়ে থাকে, আপনি কিন্তু আপনি শত হাজার ভালো মানুষ হইলে আপনি সেই স্বর্ণটা কিন্তু ওই যে মানে কী বলে খাবলা দিয়ে উঠায় ব্যাগের মধ্যে ঢুকাই ফেলাবেন, কারণ স্বর্ণের দাম এখন এরকম। তো এটাই হচ্ছে গিয়া ব্যাপার। আচ্ছা, এখন যেহেতু ডলার নিয়ে কাজ করি, ডলারের জন্য কাজ করি, তো ডলারের কথা বলতে তো আর অসুবিধা নাই। আর ভিডিও লেন্থ বড় হলে কিন্তু আমার বিশেষ করে আমাদের টাকাও বেশি আসে। তো যেটা কইতেছিলাম, তো সাকিবের সাথে তানজিলার বিয়ে হওয়ার আগে সাকিব একদিন ইয়াতে গেছিল, প্রায় ওইটা কী বলে 2 বছর আগের কাহিনী। তো সাকিব একদিন গিয়া ঈশ্বর দিতে গেছিলো, মানে বাপ্পিদের এলাকায় গেছিল বাইক দিয়া, 3-4 জন রাইড দিয়া মানে বাইক নিয়ে যাইতেছিল। তো ওই যেই বাইকে যেই ব্রিজের সামনে খাড়ায় তানজিলা কয় আমার বাবার বাড়ি ওই যে ওইটা পার হইলে আমার বাবার বাড়ি, ওইটা মানে শেষ হলো বাবার বাড়ির ব্রিজ, বাবার বাড়ির এইটা, বাবার বাড়ির সেটা।
তো ওইখান থেকে যখন একটু ভিতরের দিকে যেতেছিল, তো তখন গিয়া ওই আশেপাশ থেকে মানুষ, মানে ওর সাথে যে বন্ধুগুলা গেছিল, তো ওই গান গাইতেছিল যে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, এরকম একটা গান গাইতেছিল। তো সেই মুহূর্তে ভটকা জাম্বু, মানে গরিবের বাচ্চা যেটা আর কি, ব্যক্তিত্বহীন, ওই গরিবের বাচ্চা কইতেছিল যে বাপ্পিদের বাড়িটা দেখায়, বাপ্পিদের বাড়ির সামনে দিয়ে যাইতেছিল আর কইতেছিল যে এই যে ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ের বাড়ি, এই যে ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি কিন্তু কয় নাই, শ্বশুরের বাড়ি কিন্তু কয় নাই, ভাইয়ের বাড়ি। সে ভাইয়ের পালিত মেয়ের সাথে 3 দিনও দেখা করতে গেছে, দেখা করতে পারে নাই, কারণ তারা ছিল না, তারা বলে কক্সবাজার না হক্সবাজার গেছিল। তো যাই হোক, ওই যে শ্বশুর কেমনে বাপ হয়, মানে শ্বশুর তো না, ও এই পালিতর বাচ্চা ঠিকই জানে, এই ইয়ার বাচ্চা, ভটকা জাম্বুর বাচ্চা ঠিকই জানে যে এই বাপ্পি হইতেছে গিয়ে তানু মণ্ডলের বাপ না। তো ও গেছে, তো যাওয়ার সময় কি ওই যে বলতেছিল যে বাপ্পি ভাইয়ের, এই যে ইউটিউবার নাজমুল বাপ্পি ভাইয়ের বাড়ি, হ্যাঁ, সেই সময় 2 বছর আগে ভাই ডাকছে, এখন কিভাবে বাপ ডাহে দেখছেন, তাও বাপ ডাহে মানে আপসা আপসা মানুষের সামনে, একটু ক্যামেরার সামনে দেখানোর লেগে বাপ ডাকে। তো আমি যখন এই জিনিসটা নিয়ে ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলে কিন্তু ভিডিও ছিল, আমার অনেক ভিডিও কিন্তু প্রাইভেট করে দেওয়া, আমার প্রায় এখন 1300 বা ধরতে পারেন 1400+ ভিডিও হওয়ার কথা, সেখানে আমার এখানে ভিডিও 600 কত জানি। আমার ওই পুরাতন ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রেই করে দেওয়া, প্রাইভেট করে দেওয়া। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো তখন এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, এবং সেই ভিডিও বানানোর পরে এই ভটকা জাম্বুর বাচ্চা কী করছে জানেন, ওই ভিডিওটা সে কাটছাট করে দিছে, যে ও যেখানে ভাই ডাক ছিল সেই ভাই ডাকটা ও সরাই দিছে, মানে এডিট করে ডিলিট করে দিছে, বুঝতে পারছেন? তো এই গেল ভাইয়ের মানে এখন কইতে গেলে ভাইয়ের মেয়ে ভাই ডাকছে, তাহলে ভাস্তিরে বিয়ে করছে গিয়ে ভটকা জাম্বু, এখন কয় আমার তানজেলা। আচ্ছা, ঘটনা হচ্ছেন। তো এরা হইতেছে গিয়ে এরকম নির্লজ্জ বেহায়া শ্রেণীর লোক। তো এদের মতো কিছু নির্লজ্জ বেহায়া শ্রেণীর লোকদেরকে কিছু ভদ্র সমাজের সুশীল দাবি করা মানুষজন সাপোর্ট করে। আমার এখানে কমেন্ট আসছে, আমি সেই কমেন্টগুলো আপনাদের সামনে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ যদি সময় হয় বা মনে থাকে আমি সেগুলো শেয়ার করব। আচ্ছা, তো ভাইয়ের মেয়েকে যখন ঘরে উঠাইছে, এখন ভাইয়ের মেয়েকে ঘরে ওঠানোর পরে ওর যে ভটকা জাম্বুর যে মা আছে, সেই মা এখন ভিডিও দিতে পারে না। হ্যাঁ, সেই মা এখন ভিডিও দিতে পারে না। সেই মা এখন কোনো কথা একলা বলতে পারে না। এই নাজমা বেগম বলে, এই লবি সাবানা সেদিন, মানে এই যে কাল পরশুর মেবি মনে হয়, ভিডিওতে কইতেছিল যে ও অনেক কিছু, মানে ও ভিডিও করতে পারে না, ওর হাত পা বাঁধা, সাকিবের মার হাত পা বাঁধা, সে ভিডিও দিতে পারে না, আবার অনেক কিছু বলতেও পারে না, আবার অনেক কিছু মাঝে মাঝে বইলাও দেয়। যেমন কিছুদিন আগে কাপড় চোপড় গুছানো নিয়েও কইছিল যে আমি করব না, করবো কেডা, আমি রান্না করতেছি, খাইতে তো হবে, হ্যাঁ, মানে করার তো কেউ নাই, এরকম অনেক কথা মহিলা বলে। আর অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ ওই যে ইয়ার কাছে বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আর তানজিলা ওই বাড়িতে যাওয়ার পরে যেটা হয়েছে যে পুরা দমে সাকিবের সৎ মার লবি সাবানার ভিডিও দেওয়া বন্ধ করে দিছিল। সেই পরে যখন আমি যখন নিজে থেকে ভিডিও বানানো শুরু করছি, তারপরে বলা শুরু করছি যে ভিডিও কেন দেয় না, ভিডিও দিতে না করছে, নিষেধ করছে, এই করছে সেই করছে, সেই পরে গিয়ে 1-2টা করে ভিডিও দিত। তা না হলে তানজিলার যদি ইচ্ছা থাকতো বা তানজিলা যদি দিতে কইতো, তাহলে অবশ্যই সে দিত। উনি তানজিলার কাছে ধরা দেখা তানজিলারে দিয়ে তানজিলা ডাইরেক্ট না করে দিছি। ইভেন তানজিলারে যখন লাইভের মধ্যে কিছু মানুষ জিজ্ঞেসও করছিল যে তোমাদের কি কোনো ব্লগার আছে, তানজিলা কইছে না আমার কোনো শ্বশুরবাড়ির কেউ ব্লগ করে না, আমি ছাড়া। তার মানে নিজের কথা কইছে।
কেন কইছে? কারণ সাকিবের মা যদি ব্লগ করে সেখানে 100তে 100 তানজিলার নামে অনেক কিছু বের হয়ে যাইতে পারে, যেই কারণে তানজিলা সাকিবরে ফোর্স করায় তারপরে গিয়া সাকিবের মার ভিডিও দেওয়া বন্ধ করাইছিল। এখন পাবলিকদের জুতা খাওয়ার ভয়তে আবার চালু করছে, যেই কারণে সাকিবের মা এখন বলতেছে যে আমার হাত পা বাঁধা। কেন হাত পা বাঁধা থাকবে? তোমার সংসার, তোমার সব কিছু, তুমি খাও, তুমি পড়ো, তোমার স্বামীরটা তুমি চলো, সেখানে তোমার হাত পা কেন বাঁধা থাকবে? কিসের জন্য বাঁধা থাকবে? বাধা তো থাকার কোনো কথা না। তুমিও ব্লগ করো, আরেকজনও ব্লগ করে, সমস্যা কী? কারণ ওই যে কারণ হইতেছে গিয়ে ওইটাই, যে অনেক সত্য জানা যাবে। যেমন ইতি যখন বাপ্পিদের বাসায় গেছে, ইতি যখন বাপ্পিদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, সেই সময় ইতি কিন্তু এমন কিছু জিনিসপত্র দেখাইছিল তার ভিডিওতে, যেটা কিনা বাপ্পিরা নিজেরাও দেখায় না, একদম ভিডিওগুলো দেখাইছে। আমি আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু এখন আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আছে, এখানে নেই, অন্য জায়গায় আমি সেভ করে রাইখা দিছি। কেন? কারণ এই সমস্ত মানুষদেরকে বাপ্পিরা যা করে ওরা একদম জিনিস হুবহু তুলে ধরে। ওই বাপ্পিদের মতো কাটছাট চিটারি বাটপারি করে না। তিশার যে দেখতেছেন যে গ্লাসি স্কিন, তিশার থুতনি ঝুইলা গেছে, থুতনির নিচে যে মাংস। তিশা যে এখন বর্তমানে ওই পড়তেছে, হিজাব পড়তেছে। হিজাব কি ও সবসময় পরে? না, হিজাব পরে যখন ক্যামেরার সামনে আসে তখন। এই তিশা হিজাব কবে থেকে পড়া শুরু করছে? যবে থেকে গলগণ্ড রোগ ধরা পড়ছে, তবে থেকে সে এইরকম প্রপার ওয়েতে হিজাব পরে। তারপরে ক্যামেরার সামনে তার গলা ঝুলে গেছে, গলার যে মাংস, থুতনির নিচে যে মাংস, সেই মাংস ঝুলে গেছে। এই ভিডিও আমরা দেখছি করি, এই ভিডিও কিন্তু এই ইতিদের ভিডিও থেকে দেখছি। তো এই যে এইরকমভাবেই যাদের মানে কি বলে, নর্মাল যে ক্যামেরা, আইফোন না, সেই সমস্ত ক্যামেরাতে এদের আসল রূপ, চেহারা, যৌবন সব কিছু ফুটে ওঠে, বুঝতে পারছেন? তো এর জন্য গিয়া সাকিবের মাকে এখন টোটালি কোনো প্রকার কোনো ভিডিও দিতে নিষেধ করে দিছিল। দেওয়ার ফলে যেটা হয়েছে যে যখনই দেখে যে তোমার শাশুড়ির মানে জিগায় তোমার শাশুড়ির ভিডিও দেয় না কেন, এই করে না কেন, সেই করে না কেন, হ্যান করে না কেন, দিছে। কিন্তু দিলে হবে কি? সাকিবের মতো গতকালকে কয়েই দিছে যে গতকালকে বা পরশু দিনকার 2 দিন আগে মনে হয় কইতেছে যে আমার হাত পা বাঁধা, আমার হাত পা বাঁধা, আমি অনেক কিছু সে বলতে পারে না, হাত পা এই কারণেই বাঁধা। হ্যাঁ, শাশুড়ি পোলার বোর ঝগড়ার ইতিহাস তো আপনারা জানছেনই, কার চ্যানেল থেকে বের হয়েছে, তানজিলা কিভাবে কি করছে, সেটা তো সব কিছু আপনাদের A to Z পাই টু পাই করে আমি আপনাদেরকে বুঝাই দিছিলাম। তাহলে এরা যত আপনাদের সামনে, ক্যামেরার সামনে যে আয়শা যে শাশুড়ির সাথে চ্যালেঞ্জ করলাম, এই করলাম, কি গিফট দিলাম না দিলাম, এই দিলাম সেই দিলাম, ও গিফট দেওয়া নেওয়াও কিন্তু কথা হয়েছে যে তানজিলা মানে ওই যে প্রতিযোগিতা, সাকিবরে গিফট দেয়, তানজিলা সাকিবরে গিফট দেয়, কিন্তু মা ছেলেরে গিফট দিতে পারে না। এইটা নিয়েও কিন্তু এই লবি শাবানার সাথে কিন্তু তানজিলা কিন্তু চরম ঝগড়া। এখন আমার কথা হইতাছে যে মা যদিও ওই মহিলা ওরে জন্ম দেয় নাই, সাকিবরে জন্ম দেয় নাই, আর সাকিবের সৎ মা যে লবি শাবানা, সেটা কিন্তু তিশাই প্রমাণ করাই দিছে। সুতরাং এখানে আয়শা কেউ যদি বলেন যে প্রমাণ দেন, প্রমাণ আমি দিতে পারবো না, প্রমাণ আপনারা খুঁজে তিশার চ্যানেল থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন যে সাকিবের মা নাকি সাকিবের কোনো বার্থডে পালন করে নাই, এটা একদম ভিত্তিহীন, এই কথাটা একদম ভিত্তিহীন। তানজিলা শুক্রে 8 দিন গেছে, সেইখানে সাকিব যদি লবি শাবানার সৎ ছেলেও হয়ে থাকে, তারপরেও ওই মহিলা বার্থডে পালন করছে। তানজিলা প্রথম যখন বার্থডে পালন করে সাকিবের, তখন কইতেছে যে তোমার খবর কেউ নেয় না, তুমি সবার খোঁজ রাখো, তুমি সবার রাখো, এরপর থেকে আমি তোমার কি বলে মানে বার্থডে বা বলেন বা হার্থডে মার্থডে সেগুলোর সে দায়িত্ব নেবে। হ্যাঁ, মানে সাকিবের মা কোনো বার্থডে পালন করে নাই, এর জন্য গিয়ে তানজিলা ওইবার ওই কথা কইছে। অথচ
সাকিবের মার চ্যানেলে যদি আপনারা হানা দেন তাহলে দেখতে পারবেন যে সাকিবের বার্থডে পালন করছে, বার্থডে সেলিব্রেশন করছে, কেক কাটছে, প্লাস খাওয়া দাওয়া করছে, প্লাস সবাই মিলে ঘরে আনন্দ ফুর্তি করছিল। হ্যাঁ, সেই ভিডিওটা এখন পর্যন্ত আছে। এই যে এই সামান্য এই জিনিসগুলা বইলা বইলা নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে ঢুকায়া সম্পর্ক নষ্ট করে এই তানজিলাদের মতো কিছু জারজেরা, ঠিক আছে। আর এই সমস্ত জারজদের বাঁচাইতে কিছু সংখ্যক মানুষেরা আবার তাকে কি বলে উঠা পড়া লাগে। হ্যাঁ, কেন এখন আমি আপনাদেরকে বলি, একটু পিছনেই যাওয়া মানে যাইতে হয়। সেটা হচ্ছে গিয়া যে আজকে থেকে প্রায় অনেক দিন আগে আমাকে কেউ একজন কোনো একটা আইডি থেকে কমেন্ট করছে। কমেন্টের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়েছে। তো এটা কোন সময়ের কমেন্ট করা আমি সেটা বলি, যে আমার নামে, আমার চ্যানেলের নামে যে ফেক একটা চ্যানেল খুইলা ভিকটিম ফাদারের চ্যানেলে গিয়ে যে প্রোপাগান্ডা যে চালাইছিল সেই সময়। তো আমি ওইটা জব্দ করছি বা আমি ওইটা দেখছি, তারপরে গিয়ে কিন্তু আমি ওইটার লিঙ্ক রাখছি, তারপরে গিয়ে কিন্তু আমি কী বলে আইনের আশ্রয় পর্যন্ত কিন্তু আমি নিচ্ছি, সব কিছু জমা টমা দিয়াটে আমি আসছিলাম। তো সেই সময় আমাকে একটা আইডি থেকে কী জানি নাম, মেবি আমার মনে নাই, আর এখন আমার এত ধৈর্যও নাই যে ওই আইডিটার নাম আমি খুঁজে বের করে দিব। কারণ যাদেরকে ব্লক করা হয়, মানে আমার তরফ থেকে যাদেরকে আমি ব্যান করি, সেই সকল ব্যানে মানে যাদেরকে ব্যান করছি সেই সব নামগুলা কিন্তু আমাদের একটা জায়গায় লিস্ট হয়ে থাকে, ইউটিউবের একটা কোনো জায়গায় বা আমাদের চ্যানেলেই কোনো একটা জায়গায় লিস্ট হয়ে থাকে, হিস্টোরিতে থাকে যে তুমি কারে কারে ব্লক করছো আমি দেখতে পারবো, ঠিক আছে, এরকম। তো আমার এখন সময় নেই, এর জন্য আমি দেখাইতেছি না, বাট আমি আপনাদেরকে বলি, শুনেন। তো ওই যে ইসমাতারা আপু যেই কথাগুলো বলছে সেটার উত্তরে আপনারা এই কথাগুলোর মধ্যে পাবেন। তো তখন আমাকে কমেন্ট করছিল এরকম যে তানজিলাকে নিয়ে তিশাদেরকে নিয়ে কেন ভিডিও বানাই, এর জন্য আমার জেল খাটতে হবে। আজকালকার মধ্যে এরকম হুমকি দিছিল যে 2-3 দিনের মধ্যে আমি জেলে থাকবো, না জানি রাতটুক পোহাই যাক, তারপরের দিন আমি জেলে থাকবো, এরকম মানে আমাদের 72 ঘন্টা সময় দিছিল আমার জেলে ঢুকানোর জন্য, মানে আমার জেলে ঢুকাবে। আমি কেন এদেরকে নিয়ে কথা বলি, তিশাদেরকে নিয়ে ভিডিও কেন বানাই, বাপ্পিদেরকে নিয়ে কেন ভিডিও বানাই, তানজিলাকে কেন জারজ বলি, এই বলি সেই বলি, এটার জন্য, বুঝতে পারছেন। তো তখন ওর সাথে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়। তো চোরের বাচ্চারা কী করবে, বেজন্মাগুলা কী করবে, তো কমেন্ট ডিলিট করে দিয়ে আবার নতুন করে কমেন্ট করে। তো এটা নিয়ে অনেক হয়েছে। তো তারপরে চিন্তা করলাম যে না, ব্যান করে দিই। যে কোনো একটা আপু আমার কমেন্ট করলো, কমেন্ট করার পরে বললো যে আপু ওরে ব্যান করে দিছি। অবাক করার বিষয় হইতেছে এই যে সেই কমেন্টগুলা যেগুলো করছিল, সেই কমেন্টগুলোর ভিতরে তানজিলাকে জারজ বলি কেন, তানজিলাকে নিয়ে রোস্টিং করি কেন, ইভেন তানজিলার মা সম্পর্কে কেন আজে বাজে কথা বলি, এইটাই ছিল গিয়া সেই কমেন্টকারীর মূল ক্ষোভ, যে তাদেরকে নিয়ে রোস্টিং কইরা বাজে বাজে কথা বলে ইনকাম করি, সেই সাথে তানজিলাকে কেন জারজ বলি, তানজিলার বাপ্পি, এই কথাটাতে বারবার শুধু জোর দেওয়া হইতেছিল। আজকে যখন এই ইসমাতারা আপু এই কমেন্টটা করছে, তো আপুর কমেন্টটা আমার সেদিনের কথা মনে পড়ে গেছে, ডাইরেক্ট কথা, যে কোনো একটা মহল, মানে ওই সময় আমি এটা বুঝতে পারছিলাম যে কোনো একটা মহল চাইতেছে যে তানজিলাকে যাতে জারজ না বলা হয়, তানজিলার কপালে যে জারজ ট্যাগটা আছে সেই ট্যাগটা জানি মুছা দেওয়া হয়। হ্যাঁ, মানে এক কথায় ওর কপালে যে জারজ লেখাটা আছে সেই জারজ লেখাটা মুইসা সে বাপ্পির সন্তান, মানে বৈধ একজন সন্তান সমাজের, সেইটারে স্বীকৃতি দিতে চাইতেছিল ওই কমেন্টটাতে। তো আজকে যখন আমাকে এই ইসমাতারা আপু কমেন্টটা করছে, সে আমার ওই পুরাতন কথা মনে পড়ে গেছে, যেই কারণে আমি মনে করছি যে আপনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করা জরুরি। কারণ এখন বর্তমানে প্রেক্ষাপটে যেই ধরনের কাহিনী নাটকগুলা হইতেছে, যেই ধরনের গপ্পগুলো আপনাদেরকে পাবলিকদেরকে গিলাই দেওয়া হইতেছে, এইটার পিছনে আগে থেকেই কোনো না কোনো কাহিনী ছিল। এটা আগে থেকেই কোনো না কোনোভাবে মানে কি বলে, আগে থেকে কোনো একটা স্ক্রিপ্ট লেখা ছিল যে এরকম করতে হবে। তা না হলে
যেই তানজিলা জারজ একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার, যেখানে ফাতেহার কল রেকর্ড বের হয়ে গেছিল, সেইখানে আর কোনো কথা থাকে না যে তানজিলার বাপকে, তানজিলার বাপ যেই হোক না কেন, যদি বাপের কোনো পরিচয় থাকতো তাহলে তানজিলা অবশ্যই তানজিলার বিয়ের সময় সে হাজির হইতো। তিশা যেমনি হোক তানজিলার বাপেরে নিয়ে আসে নাই। তানজিলা বাপ্পির মেয়ে না, এটা তানজিলা নিজেও জানে যে তানজিলা বাপ্পির মেয়ে না। বাপ্পিরে তানজিলা আগে ডাকতো আঙ্কেল, এখন হয়েছে গিয়া বাপ। তো এত কিছু যে ঘইটা গেছে, এত কিছু ঘইটা যাওয়ার পরে যখন কপালের মধ্যে মানে এত ঘষা মাজা করার পরেও যখন জারজ ট্যাগটা উঠতেছিল না, সেই সময় তানজিলাকে জারজ বলা যাবে না এইটা নিয়ে আমাকে 72 ঘন্টার মধ্যে জেল খাটাইতে পর্যন্ত চাইছিল কোনো একটা শ্রেণী। ওই শ্রেণীর কি এমন স্বার্থ আছিল যে স্বার্থের জন্য তানজিলাকে জারজ বলা যাবে না সেই রকম ধরনের ট্যাগ লাগায় আমারে কমেন্ট করছিল। এত বড় সাহস! তো কেউ কি কারো কোনো কিছুর বিনিময় ছাড়া মানে এইরকম ধরনের থ্রেট হুমকি দেয়? আপনারা বলেন। তার মানে কি এটা একটা জরুরি বিষয় ছিল, মানে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বিষয়, যেই বিষয়গুলা নিয়ে মানে টাকা পয়সা দিয়ে হলেও ধামাচাপা দেওয়া লাগবে বা ধামাচাপা দেওয়া উচিত। এই বিষয়ের জন্য গিয়ে আমার 72 ঘন্টার মধ্যে জেল খাটাইতে পর্যন্ত চাইছিল। তো আমি যখন চ্যালেঞ্জ করছিলাম, কমেন্ট ডিলেট করে দেয় পালাই গেছে। আর আমি সেই সাথে গিয়ে ওই যে বললাম বিতর্কিত করতে চাই না, আমি ওইটারে ব্যান মাইরা দিছি। তো আজকে যখন এই কথাগুলো উঠতেছে, আমার সেদিনের কথাগুলো বারবার করে মনে পড়তেছে যে এর পিছনে আসলে কারা জড়িত ছিল বা কারা জড়িত আছে। যে তানজিলাকে জারজ বলা যাবে না, তানজিলাকে কেন জারজ বলা যাবে না? যেখানে ফাতেহার কল রেকর্ড বের হয়ে গেছে, যেখানে হাশেম আকন্দ নিজের মুখে বলছে যে তানজিলা ওর সন্তান না, তানজিলার মা ওর ঘরের থেকে চইলা গেছিলো, চইলা যাওয়ার পরে একদিন হুট কইরা পেট নিয়ে চইলা আইছে। সেই সময় গিয়া হাশেম আকন্দ যখন জিজ্ঞেস করছিল তখন কইছিল যে হাশেম আকন্দের সন্তান, কিন্তু হাশেম আকন্দ সে সন্তানের স্বীকৃতি দেয় না। তাহলে আজকে কেন তানজিলাকে জারজ বলা যাবে না? এত হুমকি দামকি দিয়া আমারে তাও জারজ বলাটা বন্ধ করাইতে পারে নাই। যে তানজিলা যে একটা জারজ, এই জারজ কথাটা আমার মুখ থেকে বন্ধ করাইতে পারে নাই দেখা মানে বিভিন্নভাবে ফেক আইডি দিয়ে আমাকে মাঝে সাঝেই কমেন্ট করে, আমি কিন্তু ওগুলো ডিলিট করে দিই। তাহলে কার এত নিজের খায়া এত চুলকানি বাড়ছে যে তানজিলাকে জারজ বলা যাবে না, এই কথাটা বন্ধ করতে হবে, এই স্লোগানটা বন্ধ করতে হবে? কার? ইউটিউববাসী সবাই জানে যে তানজিলা একটা জারজ, পিতৃপরিচয়হীন, বাপের পরিচয় নেই। তাহলে কারা সেই সমস্ত মানুষ যারা ফেক আইডি খুইলা আমার আইসা কমেন্ট করে আমাকে 72 ঘন্টার মধ্যে পুলিশ দিয়ে ধরা দিবে? পুলিশ কি ওদের মার ভাতার লাগে না? ওদের ভাতার লাগে না, ওদের 14 গোষ্ঠীর বাপ লাগে যে 72 ঘন্টার মধ্যে আমাকে পুলিশ দিয়ে ধরায় দিবে? এমন যদি হইতো যে ওদের মা বাপ 14 গোষ্ঠীর একলগে ভাড়া লাগাই দিছি, একলগে পিনিক দিয়ে দিছি, তাহলে তারা 72 ঘন্টা না, তারা 48 ঘন্টার মধ্যে আমার ধরে লয়ে যেত। তো সেইখানে কোথাকার কোন একটা জারজ, বাপের নাই ঠিক, মা পতিতা, মা খালারা হইতেছে প্রস্টিটিউট, ডাইরেক্ট এক কথায় নাম্বার 1 বেশ্যা। সেই সমস্ত বেশ্যাদের ওকালতি কারা করে? এই প্রশ্ন জনগণের কাছে আমি ছুঁইটা দিলাম যে আপনারা বলবেন যে কারা ওই সমস্ত বেশ্যাদের ছাপাই গায়। এখন কিছুদিন আগে কোনো একটা জায়গা থেকে শুনছিলাম কোনো বিশেষ অভিযানের মানুষেরা, না জানি কারা, মানে বলছিল বলে যে তানজিলারা হইতাছে রেমিটেন্স যোদ্ধা, তারা ইয়ার চাকা সচল রাখে, অর্থনৈতিক চাকা সচল রাখে দেশের জন্য। এখন তাদেরকে বাঁচাইতে হবে, তাদের বাঁচানো বলে মানুষের কর্তব্য হয়ে গেছে, সুশীল সমাজের মানুষদের কর্তব্য হয়ে গেছে তাদের বাঁচানোর জন্য। হ্যাঁ, এখন এর জন্য গিয়ে তাদেরকে ওই সুশীল সমাজের মানুষেরা বাঁচাইতে চায়। লাইক সিরিয়াসলি? তাহলে বাঁচাইলে আর কেন অন্যান্য যে ইউটিউবাররা আছে, অন্যান্য ব্লগাররা আছে, তাদেরকে কেন মানুষ বাঁচাইতে চায় নাই? তাহলে তারা এতদিন কোথায় ছিল? তারা
এই যে যারা অর্থনৈতিক চাকা সচল রাখতেছে, আরও তো আছে, আরও তো ইনফ্লুয়েন্সাররা আছে, আরও তো গিয়ে ব্লগাররা আছে, তাও নামি দামি ব্লগাররা আছে, ভালো ভালো। তো তাদেরকে কেন তারা বাঁচাইতে চায় নাই? তারা কেন গিয়ে তিশাদের মতো প্রস্টিটিউট, জারজ, সন্তানের মা, এদেরকে বাঁচাইতে চাইতেছে বা এদেরকে বাঁচাইতে চাইছিল? এরপরে দেখেন মজার বিষয় হইতেছে, সেই এক মুখ দিয়া, যেই মুখ দিয়া এই যে প্রস্টিটিউটদেরকে বাঁচাইতে চাইতেছে বা জারজদেরকে বাঁচাইতে চাইছে, সেই মুখ দিয়েই আবার তাদের নামে দুর্নাম, বদনাম, রটনা, ঘটনা, তাদের ইতিহাস তুলে ধরতেছে। তার মানে কি গল্পের মধ্যে কি আমরা কোনো গন্ধ খুঁজে পাইতেছি? অবশ্যই পাইতেছি। যেমন যে একটা কথা, কি জানি একটা কথায় বলে না, যে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, বা সাপ মরবে লাঠিও ঠিক থাকবে, এরকম একটা ধরনের উদাহরণ আছে না, বা একটা কথা আছে না। আমরা কি এই গল্পটার মধ্যে কি এই জিনিসটা পাইছি? অবশ্যই পাইছি। তা না হলে যেই হিন্দি আমি সাপোর্ট করতেছি, সেই মানুষের নামে আবার দুর্নাম, বদনাম, রটনা, ঘটনা সব কিছু দর্শকদের সামনে তুইলা ধইরা, প্রথম কথা নিজেরে সুশীল বানাইতেছি, তারপরে আবার গিয়ে নিজেকে কি দাবি করতেছি? যে ভদ্র মানুষ, ভদ্র সমাজের ভদ্র মানুষেরা যখন মুখোশের আড়ালে নিজেদের তুইলা ধরতেছে, মানে আকাম কুকামগুলা তুইলা ধরতেছে তলে তলে, সেটা তাহলে কি? আমি এতদিন কোনো কথা বলি নাই। আজকে এই যে এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের আইডির একটা আপু, সেও আইসা আমারে কমেন্ট করছে, আমি কিছু বলি নাই। এই যে যখন এই ইসমাতারা আপু এই কমেন্টটা করছে, তখন আমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি যে ঘটনার মূলে হইতেছে এই কাহিনী। এটার জন্য কেউ কি টাকা খাইছে? যারা আমাকে হুমকি ধামকি দিছিল সেইবার, যে তানজিলাকে নিয়ে রোস্টিং করি, তানজিলাকে নিয়ে বাজে বাজে কথা বলি, তানজিলাকে নিয়ে যাতে কোনো বাজে বাজে কথা না বলি, এটার জন্য কি কেউ কোনো টাকা পয়সা খাইছিল? কেউ যদি কোনো টাকা পয়সা না খায়, তাহলে তো আয়সা হামলা মামলা দেওয়ার কোনো কথা না। এটা তো বিগত 15 বছর আগে এরকম হামলা মামলার ভয় দেখাইতো। বিগত সরকার যে ছিল তার আমলে তো এরকম হামলা মামলা ভয় ভীতি দেখাইতো, যে কথা না শুনলে হয় গুম কইরা দিমু, আর নাইলে গিয়া মামলা দিয়া দিমু, আর নাইলে জেলে ঢুকামু। হ্যাঁ, এরকম কেন করছিল? কিসের জন্য করছে তাহলে? আমাকে ভিতরে ঢুকানোর জন্য। তার মানে মোটা অঙ্কের কেউ কোনো টাকা পয়সা খাইছে, খায় সেটা তারপরে ফেক আইডি খুলে সেটা তারপরে গিয়া এরকম বিতর্কিত কর্মকাণ্ড সৃষ্টি করছে। যখন দেখছে যে না, মানুষ থামতেছে না, তখন এখন আইসা আবার নতুন গান, নতুন পীড়িত, নতুন গপ্প শুরু করে দিছে। ভাই, সিরিয়াসলি তোরা কথা বলিস কোন দিক দিয়া? তোদের মুখ কোনটা, পুটকি কোনটা, আগে সেটা খুঁজা বের কর। আমার কথা হইতেছে গিয়ে, আমি একজন মানুষের সাপোর্ট করব, ঠিক আছে, যারে সাপোর্ট করব তারে সাপোর্ট করব, কিন্তু তার নামে বদনাম করে তারে সাপোর্ট করার মানেটা কি? এখানে কি দাঁড়ায়? বহুত গন্ধ আছে, বহুত রহস্য আছে। এই সমস্ত রহস্যর বেড়াজাল থেকে আসলে আমরা যদিও বের হয়ে যাইতে পারি, কিন্তু কিছু আবাঙ্গাল, ঘিলুলেস, মাথা মোড়া এই সমস্ত পাবলিক দর্শক, এরা কখনোই বের হইতে পারবে না। এরা যেদিকে যেদিকে নৌকা ভারী দেখবে সেই দিকে এরা পা দিয়ে রাখবে। আমি খুব আশ্চর্য হয়ে যাই যখন কিছু সুশীল সমাজে যারা 4-5 বছর ধরে দেখে আসতেছে যে রোস্টিং হইতেছে, যাদেরকে নিয়ে রোস্টিং হইতেছে, হ্যান হইতেছে, ত্যান হইতেছে, সকল প্রকার তথ্য প্রমাণ থাকার পরেও যারা রোস্টিংয়ের শিকার হইতেছে, হ্যাঁ, তারপরেও গিয়া তারা নতুন কোনো জায়গায় কোনো কিছু টের পাইলে ফুট করে যায় আর নিজেদের একটা মন্তব্য করে আসে। তারা কি এইটা বুঝে না যে কী রে, শুক্রে যারা 8 দিন ধরে আসে তাদের বেশি, কদর বেশি, না যারা যারা তথ্য প্রমাণ দিয়েছে? দেখেন, আমি একটা কথা বলি, আজকে যদি মরিয়মের বাবা মানে ভিকটিম ফাদার উনি যদি আত্মপ্রকাশ না করতো বা না আসতো, উনি যদি সত্য প্রকাশ না করতো, সানির কল রেকর্ডগুলো যদি ফাঁস না হয়ে যেত, তাহলে কিন্তু তিশারা যে নোংরা, এটাই তো আমরা জানতাম না। কিন্তু ফাতেহা আগে ওই যে পট্টি মুট্টি বাইন্দা আইসা ভিডিও বানাইতো, ভাবতাম যে কত ভদ্র, কত ভালো মহিলা। আসলেও কি ফাতেহা ভালো না? আমরা কেমনে জানছি? তথ্য প্রমাণের মাধ্যমেই তো জানছি, তাই না? একটা মানুষের খারাপও তো আমরা জানতে পারি না হুটহাট করে, যদি তথ্য প্রমাণ না থাকে। তাহলে সেইখানে এত প্রমাণ জানার পরেও মানুষ কিভাবে গিয়া
হাই হুতাশ করে কিভাবে গিয়া মানে নিজেদের মাথার উঠায় আমি আসলে জানি না। এটা কি বলবো, মানে এরা কি আসলে সচেতন বা বিবেকবান মানুষ, নাকি এরা আসলে বিবেকবানের উপরে গিয়া ঘিলুলেস মার্কা মানুষ? ঠিক আছে, তো এই হইতেছে গিয়ে ঘটনা। এই ইসমাতারা আপুর যেই কথাগুলা বলছে, আমি এখনই ভিডিওটা শেষ করে দেবো, বেশি বড় বানাবো না আমি ভিডিওটা, বা বেশিক্ষণ আমি কথাও বলবো না। এই ইসমাতারা আপু যেই গল্পটা কইছে সেটা হইতেছে গিয়া ভিন্ডি আর ঢেঁড়সের গল্প, বুঝতে পারছেন? মানে ভিন্ডিও যেই, ঢেঁড়সও সেই। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে ভিন্ডির রেসিপি করে খাবেন। কেউ ভাজি করে খাইতে পছন্দ করে, আবার একটানা ভাজি খাইতে গেলে যখন ভালো লাগে না, সেই সময় গিয়ে এই গল্প চেঞ্জ করে নতুন কোনো একটা মানে রেসিপি চেঞ্জ করে নতুন কোনো রেসিপিতে রান্নাবাড়া করে। ঠিক তেমনিতে তানজিলার মতো জারজের যুগে 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 এই গল্প বের হবে, নতুন নতুন গল্প বের হবে, নতুন নতুন লাং ভাতার এদের নাম বের হবে, কিন্তু তানজিলার কপালে ওই জারজটা লেখাই থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।